লিখতে পারি সেটা কিভাবে তাও বলেছিলাম। এই যে সেকেন্ড ডেরিভেটিভ মানে m স্কয়ার, ফার্স্ট ডেরিভেটিভ এর ক্ষেত্রে m লিখবে, আর শুধু y এর ক্ষেত্রে কিছু লেখার দরকার নেই। আর যার যা কোএফিসিয়েন্ট আছে এখানে 1, এখানে 5, এখানে 6। সো এটার অক্সিলারি ইকুয়েশনটা আসে m স্কয়ার মাইনাস 5m প্লাস 6 0। সরাসরি অক্সিলারি ইকুয়েশনটাই লিখবে। বোঝা গেল? মনে পড়েছে কি তোমাদের? আমরা এগুলা পড়ছিলাম। সরাসরি অক্সিলারি ইকুয়েশনটা লিখবে। তারপর কি করবে? অক্সিলারি ইকুয়েশনের m এর মানগুলা বের করবে, তাই না? খুব সহজে মান বের করতে পারবে। আমরা বলেছিলাম ডান দিকে 0 থাকলে এই কাজগুলা করব, আর এই কোএফিসিয়েন্ট গুলা যদি কনস্ট্যান্ট হয়, লিনিয়ার ইকুয়েশনের এই কোএফিসিয়েন্ট গুলা যদি কনস্ট্যান্ট হয় আর হোমোজিনিয়াস মানে ডান দিকে যদি 0 হয়, তাহলে আমরা এই কাজগুলা করছিলাম। ক্লিয়ার? বোঝা গেল? তো m এর মান 3 রকম হতে পারে। যে m এর যে মানগুলো আসছে তাদের মধ্যে সবাই আলাদা হতে পারে, কিছু রিপিট হতে পারে মানে বারবার মানে একই জিনিস আসতে পারে, আর আসতে পারে কমপ্লেক্স। 3 রকম জিনিস আসতে পারে, গত ক্লাসে আমরা বলেছিলাম, তাই না? তো যখন আলাদা আসবে m এর মান ভিন্ন ভিন্ন আসবে, যেমন একটা প্রবলেমে ভিন্ন হয়েছে, তখন আমাদের সলিউশনটা কিভাবে লিখবো মনে আছে কি? c1 e to the power 2x plus c2 e to the power 3x। ক্লিয়ার? এভাবে, অর্থাৎ e টু দি পাওয়ার আকারে লিখবো। এই 2 এসছে, m এর মান 2 আর 3, তো c1 e to the power 2x plus c2 e to the power 3x। অনুরূপভাবে দেখো 8 নম্বর একটা প্রবলেম আমরা সেট করেছি। 8 নম্বরে m এর মান আসছে 1 1 3, সবাই আলাদা আলাদা। সো সেক্ষেত্রেও আমরা জেনারেল সলিউশন লিখবো c1 e to the power 1x, c2 e to the power -1x, আর c3 e to the power 3x। এটা 3 তাই 3x। আচ্ছা, এগুলা বুঝতে পেরেছিলে তো গত ক্লাসে এগুলা? না মনে নাই? দেখো তো। আর আমরা বলেছিলাম যখন m এর মান যে 3টা বা 2টা যাই হোক না কেন, যদি এরা ইকুয়াল হয় তখন কি বলেছিলাম জানো? একটার সাথে একটা x গুণ করে লিখতে, তাই না? যেমন এখানে দেখো সলিউশনটা দুটাই 3 এসছে, সেক্ষেত্রে একজনের সাথে e to the power 3x লিখলাম, আরেকজনের সাথে x e to the power 3x লিখলাম। x e to the power 3x। বুঝা গেল? একটা শুধু e to the power মানে দুইজনই 3 আসছে, তার মানে একটা যদি 3x লেখো, আমরা গতদিন তোমাদের বলেছিলাম, আরেকটাও যদি 3x লেখো তাহলে তো তারা আলাদা হলো না। আলাদা করার জন্য আমরা কি করব? একজনের সাথে একটা x দ্বারা গুণ করব। এই গত ক্লাসে এগুলো পড়িয়েছিলাম কিনা মনে আছে কি? এগুলো পড়িয়েছিলাম তো, তাই না? আচ্ছা, দুটো যদি আরেকটা 3 যদি থাকতো, 3টা 3 থাকতো, তাহলে কি লেখা যেত একজন বলো তো? তাহলে আমার সুবিধা হয়। যদি আরো একটা 3 আসতো, সাপোজ 3টা রুট এসছে, 3টাই 3, তাহলে কি লিখতাম? c3, কেউ কি বলতে পারবে? যদি আরো একটা 3 আসতো, m এর মান 3টা 3, স্যার x স্কয়ার c3 x স্কয়ার স্কয়ার e টু দি পাওয়ার 3x, তাই না? ওকে, তাহলে এটা আমাদের ওইভাবে। আর এক প্রকার ছিল যদি আমাদের কমপ্লেক্স আসে, তো কমপ্লেক্স রুট আসলে, কমপ্লেক্স মানে জোড়ায় আসে, একা একা আসে না, a প্লাস মাইনাস ib আমরা এখানে লিখেছি। যদি এরকম কমপ্লেক্স আসে তাহলে a এখানে আমরা লিখবো e টু দি পাওয়ার 3x, এই যে e টু দি পাওয়ার x, আর এই বিটা যাবে এখানে আর এখানে সাইনের ক্ষেত্রে।
তো লেখার নিয়ম হলো e টু দি পাওয়ার x c1 cos bx plus c2 sin bx। e টু দি পাওয়ার x আরেকবার স্মরণ করে দিচ্ছি, ক্লাস অনেক কদিন গ্যাপ গেছে তাই। যদি কমপ্লেক্স রুট আসে, কমপ্লেক্স কনজুগেট রুট আসে, তাহলে আমরা লিখব e টু দি পাওয়ার x c1 cos bx plus c2 sin bx, যেখানে a আর b হলো এই কমপ্লেক্সের রিয়েল এবং ইমাজিনারি পার্ট। ক্লিয়ার? এটা তা আমরা এটা এখানে যেমন একটা প্রবলেম আমাদের এই যে 11 নম্বর প্রবলেম ওইরকম সেট করেছি। 11 নম্বর প্রবলেম সেট করেছি। সেখানে দেখো যে কমপ্লেক্স রুটটা এসেছে এরকম 3 ± 4i। তার মানে আমরা জেনারেল সলিউশনটা কি লিখতে পারি? y সমান e টু দি পাওয়ার 3x c1 cos 4x plus c2 sin 4x। ক্লিয়ার? ওই শর্ত অনুসারে এটা লিখতে পারি, তাই না? সবাই বুঝতে পারলাম কিনা দেখো। আমরা এগুলা গত ক্লাসে আলোচনা করেছি, আর একবার রিপিট করতেছি, এছাড়া কিছু না। এরপরে আমাদের মূলত এগুলা হয়ে গেছে। কোনোটা কন্ডিশন থাকতে পারে, কোনোটা থাকতে পারে। এখানে আমি 3টা রুট রিপিটও দেখাইছি। তারপরে অনেকগুলা রুট, এই যে 15 নম্বরে আমরা বলেছিলাম যদি এরকম 11টা রুট থাকতো, যদিও এরকম কোনো প্রবলেম পরীক্ষা দিব না, এটা দিস ইজ জাস্ট লিখতে পারার সুবিধা। 4টা 4 এসেছে, তারপর একটা 5 এসেছে। 4টা 4 মানে একজনের সাথে x গুণ, আরেকজনের সাথে x² গুণ, আরেকজনের সাথে x³ গুণ, সবগুলা e টু দি পাওয়ার 4x। আর একটা 5 এসেছে, তার জন্য এই যে e টু দি পাওয়ার 5x। আর 2 + 3i 2 - 3i একটা কনজুগেট রুট, 2 + 3i 2 - 3i এই একটা কনজুগেট রুট। তার জন্য হয়তোবা আমরা একটা লিখবো e টু দি পাওয়ার 2x c6 cos 3x c7 cos 3x লিখবো। কিন্তু আরেক জোড়া এসেছে ওই সেম কনজুগেট রুট, এই জন্য আমরা কি করব, একটা শুধুমাত্র লিখবো আর একজনের সাথে x গুণ করে লিখবো। তো দুই ক্ষেত্রে কোসাইন আসে, তো তার এভাবে আলাদা করে লিখেছি, আর কিছু না। একজনের সাথে x গুণ আর একজন 3 রাখবো। আর এক জোড়া কমপ্লেক্স আলাদা এসেছে, তার জন্য আলাদাভাবে লিখবো। এই মোট 11টা। এটা জাস্ট এটা লিখতে পারলে আর বাদ বাকি সবগুলা লেখা যাবে, তাই আমি লিখে রেখেছি। আমাদের এর পরে যে চ্যাপ্টারটা তোমাদের আমি পড়াবো সেটা হলো নন হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। নন স্যার, হোমোজিনিয়াস, আমরা এখানে হ্যাঁ, y সমান সমান e টু দি পাওয়ার mx কেন বসাই? আচ্ছা, y সমান যে মেথডে আমরা সলভ করেছি, তোমরা দেখো যে মেথডে সলভ করেছি তোমাদের আমি ফিরে আসি আর একটু উপরে দেখো এখানে কেন বসাই। এই যেখানে আসি হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট, হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এর সলিউশন প্রক্রিয়া এখানে আছে। তো এখানে যারা মেথড তৈরি করেছে তারা দেখো y = ধরে নিয়েছে এটা হলো একটা ট্রায়াল সলিউশন, y = e টু দি পাওয়ার mx। তো এ যদি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হয় তাহলে এ ওকে স্যাটিসফাই করে, সেই স্যাটিসফাই করিয়ে নিয়ে এখানে একটা ইকুয়েশন এসেছে, সেখান থেকে m এর মান বসানো হয়েছে, m এর মান নির্ণয় করা হয়েছে। তার মানে m এর ওই মানগুলার জন্য, অর্থাৎ এটা এখানে বসিয়ে স্যাটিসফাই করিয়ে m এর যে মানগুলা পাওয়া গেল, m এর সেই মানগুলার জন্য তাহলে y = e টু দি পাওয়ার mx, এটা হলো সলিউশন mx। তো এটা স্যাটিসফাই করতেও পারে, নাও পারে। তো আমরা কি করছি, এটা বসিয়ে স্যাটিসফাই করিয়ে নিয়েছি, করিয়ে নেওয়ার ফলে m এর কিছু মান পাওয়া গেছে। এখন m এর মান সাপোজ 3 পাওয়া গেল ওখানে, মনে করো। এখন m এর মান 3 ধরলে যে সলিউশন পাওয়া যাবে এটা অবশ্যই ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে।
এ টু দি পাওয়ার mx কেন বসাইছি, এই যে এখানে ট্রায়াল সলিউশনে দেওয়া আছে e টু দি পাওয়ার mx, জি স্যার, এটা হলো বুঝতে আমাদের পারছি। ট্রায়াল সলিউশন e টু দি পাওয়ার mx, এটাই মূলত সলিউশন। এখন m এর মান একটা নির্দিষ্ট মানের জন্য এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, সব m এর জন্য না, একটা নির্দিষ্ট m এর জন্য। সেই m টাই আমরা খুঁজে বের করছি কোন m এর জন্য আসলে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, সেই m টা খুঁজে। আর e টু দি পাওয়ার mx এর ট্রায়াল সলিউশন ধরলাম, সেটাই বা কেন ধরলাম, তারও একটা থিওরেম আছে। হ্যাঁ, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বেলায় e টু দি পাওয়ার mx ধরতে হয়, তার জন্য একটা থিওরেম আছে। তোমাদের আগেই বলেছি, কারণ সবগুলা থিওরেম আমরা দেখাবো না, কারণ থিওরেম তোমাদের এত থিওরেম মনে রাখতে পারবে না। তো জাস্ট ট্রায়াল সলিউশন যে e টু দি পাওয়ার mx ধরতে হবে সেটাই লিখেছি। তো এখান থেকে জাস্ট m এর মানগুলা বের করে ওখানে বসাই, ৩টা ৪টা যাই হোক ওখানে বসাবে। আর যোগ করে কেন লিখছি, আমরা ওই একটা থিওরেম তোমাদের, আমি থিওরেম লেখা আছে যে লিনিয়ার কম্বিনেশনটাই হলো জেনারেল সলিউশন, সেটা লেখা আছে। আচ্ছা, আমরা এখন কোথায় গেলাম, সেখানে চলে যাব একবারে। আহ, এই যে আমরা এতক্ষণ যা পড়লাম হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন, এখন হলো নন হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট এখনো কনস্ট্যান্ট, কোএফিসিয়েন্ট ভেরিয়েবল হতে পারে। তোমাদের বললাম হাজারো টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, আমরা কয়েকটা শেখাবো। এই তো এখন আসবে নন হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন, এখনো লিনিয়ার আছে, এখনো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট আছে। কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট মানে কোএফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কতদিন বলেছিলাম, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলতে কি বুঝবে, এই যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যার কোএফিসিয়েন্ট গুলা কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে 2 এখানে 4 এগুলা কনস্ট্যান্ট নয়, ভেরিয়েবল হতে পারত, মানে x হতে পারত। ভেরিয়েবল মানে y হওয়া যাবে না, y হলে নন লিনিয়ার হয়ে যাবে। যেহেতু এখনো লিনিয়ার আছি, আর তোমরা নন লিনিয়ার তোমাদের পড়াবো না, শুধু লিনিয়ার পড়াবো, তার মানে এগুলো হয় কনস্ট্যান্ট থাকবে, না হলে x থাকবে, x স্কয়ার x কিউব, আর না হলে কনস্ট্যান্ট। আমরা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে বলি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, আর ভেরিয়েবল মানে x থাকলে বলি ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। xy থাকলেও ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, কিন্তু y থাকলে আবার নন লিনিয়ার হবে, যেহেতু নন লিনিয়ার পড়ানো হয় না। আবার লিনিয়ার নন হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। নন হোমোজিনিয়াস বলতে কি বোঝাবো, এই যে এই টার্মটা থাকবে শুধু f অফ x, ডান দিকে এতক্ষণ 0 ছিল কিন্তু প্রত্যেকটাই। দেখো এর আগে যে কটা সলভ করেছি ডান দিকে 0 ছিল, কিন্তু এখন 0 না থেকে একটা ফোর্স ফাংশন থাকবে। ডান দিকে 0 না, এগুলাতে 0 ছিল ডান দিকে। এই যে ইকুয়েশনটা ডান দিকে 0 ছিল, কিন্তু এখন 0 থাকবে না, কিছু একটা থাকবে। পার্থক্যটা বোঝা যাচ্ছে নন হোমোজিনিয়াস আর হোমোজিনিয়াস এর মধ্যে? তো সেক্ষেত্রে আমাদের সলভ করতে হবে ডান দিকে। আচ্ছা, আমাদের ইকুয়েশনটা এই ক্ষেত্রে আমরা একটু আলাদা অ্যাঙ্গেলে লিখি, সেটা কেমন, যে ডি ডিএক্স বা ডিওয়াই ডিএক্স, এটা তো আমাদের ডেরিভেটিভ, তাই না? ডিওয়াই ডিএক্স ফার্স্ট অর্ডার হতে পারে, সেকেন্ড অর্ডার হতে পারে, থার্ড অর্ডার হতে পারে। সেকেন্ড অর্ডার কি লিখতে পারি, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, এটা তো সেকেন্ড অর্ডার, তাই না? এগুলা ডেরিভেটিভ।
বা সিম্পল লাগে দেখতে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এটা বুঝতে পারলে কিনা জি দেখো স্যার, dy, বুঝতে পারছি। এটা d দ্বারা লিখবো। তাহলে dy মানে কি? এই ওয়াইটা ছাড়া লিখেছি কিন্তু দেখো এই ক্যাপিটাল ডি মানে শুধু অপারেটরকে বুঝাইছি, ওয়াইটা লিখিনি। বুঝতে পেরেছো? dy মানে হলো এইটা, ডি স্কোয়ার ওয়াই মানে হলো এইটা। ওকে, ওয়াইটা বাদ দিয়ে লিখেছি, শুধু ডি মানে ডিডিএক্স। আচ্ছা, এই জন্য দেখো এখানে ওয়াই গুলা নেই। ডি এটা হলো n মাইনাস ওয়ান অর্ডার ডেরিভেটিভ অপারেটর। এই যে ওয়াইটা বাইরে লিখেছি, সমস্যা নেই তো, বুঝা গেল? এখানে ওয়াই দিয়ে দিলেই হবে। এই ওয়াইটা এখানে সবার সাথে যেহেতু গুণ আছে, ব্র্যাকেট আছে, এখানে ওয়াই দিলেই হবে। তার মানে দিস ইজ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, এটা যে ওই একই ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা কিন্তু আগেরটাই যেসব ডিফারেন্সিয়াল এতক্ষণ লিখছিলাম তারাই কিন্তু এইটা, শুধু পার্থক্য এখানে আগে জিরো ছিল আর এখন একটা ফাংশন আছে। তা তোমরা আবার এরকম ভাবে লেখা আছে বলে মনে করো না যেটা আলাদা কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আলাদা না, একই জিনিস কিন্তু। বোঝা যাচ্ছে কি একই জিনিস? জি স্যার। দেখো এখানে কোনো কনফিউশন রাখবে না, একই জিনিস, একই ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো যা হোক, এই ভিতরে এগুলা ডি, দিস ইজ ডি, আর এগুলা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট 2 3 যায় থাকতে পারে। এগুলা ডি যুক্ত একটা ফাংশন, তাই আমরা একে সংক্ষেপে লিখেছি ফাংশন অফ ডি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। ফাংশন অফ ডি ইকুয়াল টু এফ অফ এক্স, তার মানে শুধু ওয়াই ইকুয়াল টু কি হবে? 1 বাই এফ অফ ডি এফ অফ এক্স। তার মানে এটা হলো সলিউশন, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, দিস ইজ এ সলিউশন। আমরা এই সলিউশনটা বের করব এখন। এটার জন্য নানান রুল আছে আমাদের। এই ডান দিকের ফাংশন যেমন হবে সলিউশনটা ঠিক তার মতো করে সাজাতে হবে। এটা কমনলি লেখা যায় দিস ইজ সলিউশন ওয়াই ইকুয়াল টু দিস। এই ওয়াইটা আমরা বের করব, বুঝা গেল? আমরা এটা পার্টিকুলার ইন্টিগ্রালও বলবো, ওয়াই পিউ বললি, যাই হোক। আর এই পর্যন্ত বোঝা গেছে কিনা দেখো, এই ওয়াই ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এফ অফ ডি এফ অফ এক্স, এই পর্যন্ত বোঝা গেছে কিনা দেখো। ঐকিক নিয়মের মতো কিছুই করেনি। ডি, দিস ইজ কম্বিনেশন অফ ডি, তাই এটাকে বলছি ফাংশন অফ ডি থাকলো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ওয়াই ইকুয়াল টু এত। বোঝা গেছে না এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এখন এই এফ অফ এক্স টা কেমন হবে তার উপর সলিউশনটা রিপ্রেজেন্ট করবে। এফ অফ এক্স সাধারণত কত ধরনের হতে পারে? ই টু দি পাওয়ার এক্স এই টাইপের ফাংশন হতে পারে, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং ফাংশন হতে পারে। এফ অফ এক্স হতে পারে এক্স টু দি পাওয়ার এন এই টাইপের ফাংশন, আর এফ অফ এক্স হতে পারে কস অথবা সাইন, কস এক্স অথবা সাইন এক্স। কস সাইন একই ঘটনা, এর আলাদা কোনো রুল নেই, কস বা সাইন। তিন রকম ফাংশন, ই টু দি পাওয়ার এক্স টাইপের ফাংশন, এক্স টু দি পাওয়ার এন টাইপের ফাংশন, কস এক্স টাইপের ফাংশন। এই তিনটা ফাংশনের মূলত আমাদের বেসিক ফাংশন, এই তিনটা ফাংশন হতে পারে এফ অফ এক্স। এফ অফ এক্স এটা হতে পারে, এফ অফ এক্স এটা হতে পারে, এফ অফ এক্স কস এক্স অথবা সাইন এক্স হতে পারে। বুঝা গেল? কস এক্স অথবা সাইন এক্স, এই তিন রকম হতে পারে। আর একটা ঘটনা ঘটতে পারে, সেটা হলো ওদের মাল্টিপুল, অর্থাৎ একসাথে দুটো গুণ ফল আকারে আছে, অথবা এই দুটা গুণ আকারে আছে, অথবা এই দুটা গুণ আকারে আছে, থাকতে পারে, কিন্তু এই তিনটা ফাংশনের বাইরে থাকবে না। আমার কথা বোঝা গেল? এফ অফ এক্স তো এক একজনের জন্য এক এক রকম রুল। তো রুল গুলা নির্ণয় করা যায়, আমি একটা রুল এখানে নির্ণয় করে দিয়েছি, বাদ বাকিগুলা আর নির্ণয় করিনি, শুধু রুলটা লিখেছি।
এটা 16 নম্বর, ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ফর এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। যদি এফ অফ এক্স টা ই টু দি পাওয়ার এক্স থাকে, তার ক্ষেত্রে এই ওয়াইটা কেমন হবে, এই ওয়াইটা কেমন হবে সেটা খুঁজে বের করব। বুঝে গেল? তো এখানে তার একটা থিওরেম দেয়া আছে, ই টু দি পাওয়ার এক্স যদি হয় ফাংশনটা, তাহলে তো আমরা ন্যাচুরালি ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি। সমান তো এরা, সমান হলেই লিখতে পারবো। ই টু দি পাওয়ার এক্স এ পাশেও ডান পাশেও ই টু দি পাওয়ার এক্স লিখেছি। তো একটা জিনিসকে তো ই টু দি পাওয়ার এক্স লিখতেই পারি। তো ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, ডি মানে ডিফারেন্সিয়েট অফ ই টু দি পাওয়ার এক্স, এই পাশে ডিফারেন্সিয়েট করে যেটা হবে সেটা লিখেছি, এ ই টু দি পাওয়ার এক্স। এইদিকে দুইবার ডিফারেন্সিয়েট আর ডি স্কয়ার ই টু দি পাওয়ার এক্স সমান চিহ্নের এই পাশে লিখেছি এ স্কয়ার ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ দুইবার ডিফারেন্সিয়েট করলে যা হবে তাই লিখেছি। n তম বার ডিফারেন্সিয়েট করলে কি হবে, এই পাশে সেটাই লিখেছি ই টু দি পাওয়ার এক্স। এগুলা বুঝতে পারলাম কিনা দেখো, কোনো জটিলতা আছে কিনা? কিছুই না, ই টু দি পাওয়ার এক্স কে এটা ডিফারেন্সিয়েট অফ ই টু দি পাওয়ার এক্স, ডিফারেন্সিয়েট করে যেটা হবে সেটা লিখেছি। ডি স্কয়ার ই টু দি পাওয়ার এক্স, ডি স্কয়ার অপারেট করার পরে যা হবে তাই লিখেছি। এভাবে পরপর লিখেছি n তম বার। এখানে সবগুলা যোগ করব, 1 2 ডট n পরিমাণ ইকুয়েশন নাম দিয়েছি, সবগুলা যোগ করব। n তো না, এটা n প্লাস 1, প্রথমটা ধরলে এটা n প্লাস 1 হয়। এত সংখ্যক ইকুয়েশন। তো যোগ করব, তবে যোগ করার মধ্যে প্রথমটা 1 নম্বরটার সাথে গুণ করব হচ্ছে an, 2 নম্বর ইকুয়েশনের উভয় পক্ষে গুণ করব হচ্ছে an মাইনাস 1, 3 নম্বরটার সাথে গুণ করব, এরকম করে গুণ করে লাস্টের সাথে 1 গুণ করে তারপর যোগ করব। তাহলে যেটা হবে, কেন এই কাজটা করব দেখো, প্রত্যেকটা যুক্তি তর্ক আছে কেন করব। অরিজিনাল ইকুয়েশনে এই যে এটার সাথে 1 আছে, এটার সাথে a1 আছে, তারপরে a2 আছে, এই y শুধু y এর সাথে an আছে না, এইগুলা নিয়ে আসার জন্য। তো প্রথমটার সাথে যদি আমরা an গুণ করি এটার সাথে, তাহলে an থাকলো এই an, তার আগেরটার সাথে an মাইনাস 1 অর্থাৎ dn লাস্টের শেষে 1 যদি গুণ করি, তাহলে এটা এই কোফিসিয়েন্ট গুলা পাওয়ার জন্য জাস্ট ওগুলা দ্বারা গুণ করে যোগ করছি। গুণ করে যোগ করলে পারে যেটা হবে, এগুলার সাথে যদি আমি এটার সাথে 1, এটার সাথে হচ্ছে n মাইনাস 1, এটার সাথে an মাইনাস 2 এগুলা গুণ করে যদি যোগ করি, তাহলে দেখো এইটা পাওয়া যাবে। বুঝে গেল? এটা পাওয়া যাবে। সো এই জন্য জাস্ট গুণ করে যোগ করছি, f অফ d টুকু পাওয়া যাবে আর কি। এগুলার সাথে গুণ করে যোগ করছি, করলে পরে যেটা পাওয়া যাবে সব f অফ d, তবে ই টু দি পাওয়ার এক্স গুলা বেশি আছে, ই টু দি পাওয়ার এক্স এটা পাওয়া যাবে। আর এই পাশে এগুলো একইভাবে an মাইনাস 1 এগুলো সব যোগ করলি, এগুলা যেমন 1d, মানে এখানে a d স্কয়ার, এখানে আছে a স্কয়ার, এখানে d টু দি পাওয়ার n, এখানে a টু দি পাওয়ার n। তার মানে এই পাশেরটা যদি ফাংশন সবগুলা যোগ করার পর যদি ফাংশন অফ d এর সাথে মিলে যায়, এই সবগুলা যোগ করার পরে এটা অবশ্যই ফাংশন অফ a এর সাথে মিলে যাবে, অর্থাৎ d এর জায়গায় a। এই পাশেও সবগুলাতে ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ সবগুলা যোগ করলে এটা হবে। আচ্ছা, যে কোনো ইকুয়েশনকে তোমরা জানো উভয় পক্ষে নন জিরো এলিমেন্ট দ্বারা যোগ গুণ ভাগ বিয়োগ তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তা আমি এখানে করেছি আমার সুবিধার্থে, কাজের সুবিধাতে বা আমার সুবিধাতে, এতগুলা দ্বারা গুণ করেছি, করা যায়। তাদের সবাইকে যোগ করেছি, ইকুয়েশনের নিয়ম অনুসারে যোগ করা যায়। যোগ করার পরে যেটা হয়েছে সেটার নাম দিয়েছি জাস্ট এটা ই টু দি পাওয়ার এক্স সমান, তাহলে এফ অফ ডি দ্বারা ভাগ হয়ে যাবে। আবার এই এফ অফ এ যদি এই পাশে নিয়ে আসি তাহলে এরকম ভাগ হয়ে যাবে। আমি জাস্ট অল্টারনেট করে গেছি, এই পাশেরটা বাম দিকে লিখলাম,
পাশেরটা ডান দিকে লিখলাম, তো এটা লেখা যায়। আচ্ছা, আমাদের উপরেরটা, আমাদের y সমান উপরে যেটা ছিল দেখো, y সমান উপরে, y সমান 1/f of d f of x, এটার নাম y। দ্যাট মিন্স এটা হলো y, তাহলে y সমান এটা লেখা যায়, বা এটা লেখা যায় y সমান, সেটা সমান এটা লেখা যায়। সো আমরা ওটা লিখব, এই যে এখানে লিখলাম। এই ওয়াইটার নাম বলছি পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াই বা ওয়াইপি। ওয়াইপি এটা, আর এটা সমান, যেহেতু এটা সমান এটা, তার শর্ত হলো এই এফ অফ এ অবশ্যই নন জিরো হতে হবে, যেহেতু ভাগ আকারে আছে। তো এটা তোমরা যদি ডিফিকাল্ট মনে হয় তোমাদের কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং এর জন্য, আমি যেহেতু সংক্ষেপে বললাম, তোমাদের অ্যাভয়েড করতে পারো তোমরা। তোমরা শুধুমাত্র রোলটা মনে রাখতে হবে। যদি ই টু দি পাওয়ার এক্স এই টাইপের ফাংশন হয়, তাহলে দিস ইজ পার্টিকুলার ইন্টিগ্রাল, বা এটাই হলো সলিউশন। এই সলিউশনটা আমরা বের করব, ওয়াইপি কি হবে, 1/f of d e to the power x equal to 1 by, এই যে d এর পরিবর্তে a বসাবো, আর কিচ্ছু না, একদম সহজ। d এর পরিবর্তে শুধু a বসাবো। এক্সাম্পল আমাদের এখানে আছে এই। তবে এটার কিন্তু দুটা সলিউশন পাওয়া যায়, এই জাতীয়, অর্থাৎ ডান দিকে যদি, তোমাদের মনে হয় প্রথম ক্লাসে বলেছিলাম কিনা, এটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন। আগের যেগুলো আমরা এতদিন বা গত ক্লাসে করলাম, তার মধ্যে পার্থক্য কোনটা? শুধু এখানে আগেরটাতে 0 ছিল, আর এখন e টু দি পাওয়ার 4x। আর কোনো পার্থক্য আছে কি? দেখো তো। আমার কথা বোঝা যাচ্ছে? আগের সাথে বর্তমান ইকুয়েশনের পার্থক্য কোথায়? খালি স্যার জিরো ছিল আর এখানে স্যার এটা। ও, তো খুব মনোযোগ সহকারে এখন শুনবে। আগের আর এখন সলিউশন হলো এরকম যে, এখন যদি এইরকম ডান দিকে কিছু একটা থাকে, তাহলে দুটা সলিউশন হবে। প্রথম সলিউশনটা হলো ডান দিকে 0 কল্পনা করে আগে যেভাবে সলভ করেছি সেইভাবে সলভ করে একটা সলিউশন বের করবে। এই চ্যাপ্টারে সেই সলিউশনটার নাম দেব ওয়াইসি বা কমপ্লিমেন্টারি ফাংশন। প্লাস ডান দিকে ই টু দি পাওয়ার 4x থাকলে একটা সলিউশন পাওয়া যাবে অ্যাকর্ডিং টু দিস, এই রুল অনুসারে। তার জন্য যে সলিউশন পাবো সেটা নাম দিব ওয়াইপি। এই চ্যাপ্টারের জেনারেল সলিউশন হবে এই ওয়াইসি আর ওয়াইপি এর যোগফল। প্রসিডিউরটা হলো এটা। তা আমাদের ওয়াইসি আগে নির্ণয় করা অলরেডি শিখে ফেলেছি, মানে আগের চ্যাপ্টারটার জেনারেল সলিউশন, এই চ্যাপ্টারে সেটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন। এই ধরনের ইকুয়েশনের কমপ্লিমেন্টারি ফাংশন আগের চ্যাপ্টারের জেনারেল সলিউশন একই। তো আগের প্রবলেমগুলোর জেনারেল সলিউশনটাই নির্ণয় করব প্রথমে। তো প্রসিডিউর হলো, এটা আমাদের তো দেওয়া ইকুয়েশন, আমরা লিখে রাখলাম। আমরা দেখছি দ্য অক্সিলারি ইকুয়েশন অফ করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন অফ 1। এই 1 ইকুয়েশনটার হোমোজিনিয়াস ইকুয়েশন যেটুকু, সেইটুকুর অক্সিলারি ইকুয়েশন হলো এটা। এটার হোমোজিনিয়াস ভার্সন কোনটুকু? d স্কয়ার মাইনাস 5d প্লাস 6y ইকুয়াল 0। এটাই তো হোমোজিনিয়াস অংশ না? 1 নম্বর ইকুয়েশনের হোমোজিনিয়াস ইকুয়েশন কোনটা? 1 নম্বর ইকুয়েশনের হোমোজিনিয়াস ইকুয়েশন এটা না? মানে হ্যাঁ এটা স্যার। যদি 0 হয় তাহলেই তো হোমোজিনিয়াস। তো এই যে বলছে দ্য অক্সিলারি ইকুয়েশন অফ করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন অফ 1 ইজ, 1 নম্বর ইকুয়েশনের করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন যেটা হবে তার অক্সিলারি ইকুয়েশন হলো এটা। আর অক্সিলারি ইকুয়েশন তো লিখতেই পারবে যে এটাই অক্সিলারি ইকুয়েশন, y বাদ দিয়ে যেটুকু আছে। এই ক্ষেত্রে যে m স্কয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0 লিখতে পারো। আমি m টেম না, ওই যেটা আছে ওখানে d সিম্বল দিয়ে
ওটাই লিখেছি, ওটাই বরঞ্চ সুবিধা। আমরা আগের চ্যাপ্টারে এম স্কোয়ার লিখছিলাম, তোমরা পারলে এম স্কোয়ার লিখতে পারো, এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, এইটা কিন্তু আগের চ্যাপ্টারও পেয়েছি, এর রুট এসেছিল 2 আর 3, তাই না? আগের চ্যাপ্টারে ওটা করাইছি, বোঝা গেল না? মনে পড়ছে কি হোমোজিনিয়াসের বেলা এটা করাইছি, দেখো তো মনে পড়ছে কিনা। ডি স্কয়ার মাইনাস 5d প্লাস 6 ইকুয়াল y, এটা করাইছি। যাও, অক্সিলারি ইকুয়েশন তো লেখা যাবে এখন, তাই না? তো এই ফর্মে থাকলে দেখো অক্সিলারি ইকুয়েশন আরো একেবারে সরাসরি অক্সিলারি ইকুয়েশন টাইপেরই লেখা থাকে। দিস y ইকুয়াল টু ডি ফোর এস, ডি এর মান 2 3। তো আগের জেনারেল সলিউশন কি লিখছিলাম হোমোজিনিয়াসের বেলায়? জেনারেল সলিউশন c1 e to the power 2x plus c2 e to the power 3x, না এটা না জেনারেল সলিউশন লিখছিলাম? জি দেখো স্যার। তো এই চ্যাপ্টারে বা এই প্রবলেমগুলোর জন্য দিস ইজ কমপ্লিমেন্টারি ফাংশন। হ্যাঁ বলো। হ্যাঁ, কারো কি প্রশ্ন আছে? এটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন, ওয়াইসি নাম দিব, নট শুধু ওয়াই। এই চ্যাপ্টার এই প্রবলেমগুলোর জন্য আগের যে হোমোজিনিয়াসের জেনারেল সলিউশন যেটা ছিল, এখানে নন হোমোজিনিয়াস গুলা সলিউশন করতে গিয়ে সেই সলিউশনটা নির্ণয় করব এবং তার নাম দিব কমপ্লিমেন্টারি ফাংশন। আর এই অংশটা থাকার জন্য আরেকটা সলিউশন বের করব, সেই সলিউশনটার নাম দিব ওয়াইপি বা পার্টিকুলার ইন্টিগ্রাল। এই দুটার যোগফলকে এই অঙ্কগুলার জেনারেল সলিউশন বলবো, ওয়াইপি। এর জন্য থিওরেম আছে, এবং প্রুফ আছে এসএল রসের বইতে, যে এটা কেন করব ওয়াইসি আর ওয়াইপি যোগফল কেন জেনারেল সলিউশন, সে সম্পর্কিত থিওরেম আছে। আমি তোমাদের আবারও বলছি, আমি এই থিওরেম মেকানিক্যাল, সিভিল এবং অন্যদের জন্য পড়াই, তোমাদের জন্য কেমিক্যাল ফুড প্রসেসিং এ আমি থিওরেম পড়াই না। আমার এই শীটেও কিন্তু থিওরেম দেয়া আছে, তোমরা দেখলে দেখতে পারো। এই যে শীটটা তোমাদেরকে দিয়েছি বা দিব, এটাতেও থিওরেম প্রমাণ করা আছে। যাই হোক, থিওরেম দেওয়া আছে এটাতে। তো পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইপি সমান 1 ডিভাইডেড বাই এফ অফ ডি। এই যে এখানে আছে দেখো 1 ডিভাইডেড বাই এফ অফ ডি e to the power x, that means এখানে e to the power 4x। এটা কোথা থেকে লিখবে দেখো তো, এটা ওয়াইপি সমান এটা কিভাবে লিখবে? এইটা মনে করো এইটা, তো তুমি যদি এখানে এটা ওয়াই এর না ধরে মনে করো এটার নাম ওয়াইপি, তাহলে ওয়াইপি সমান কি লিখতে? ওয়াইপি সমান এটা ডিভাইডেড বাই এটা লিখতে না? এটা যদি বাম ডান পাশে পার করে দাও সমান চিহ্ন, ভাগ হয়ে যেত না? জি স্যার। সেটাই লিখেছি দেখো, এখানে আলাদা কোনো কিছু, এটা লিখতে কিন্তু জটিলতা বোধ করবে না, কিন্তু একেবারে সরাসরি যে ডি টা আছে সে ডি গুলা নিচে বার করে দিবে, তাহলেই তো হয়ে গেল। দিস ইজ ওয়াইপি। বুঝতে অসুবিধা আছে? দেখো তো ওয়াইপি না স্যার। ডাইরেক্টলি ওয়াইপি সমান এটা। এখন এটার যেটা বলছে, এটার পার্টিকুলার ইন্টিগ্রালটা হবে দেখো ডি এর পরিবর্তে এ বসালেই হয়ে যাবে। এ মানে কি? এই ই টু দি পাওয়ার এক্স, এটা ডি এর পরিবর্তে বসাইতে হবে, অর্থাৎ আমাদের এই 4টা বসাইতে হবে ডি এর পরিবর্তে, তাই না? 4টা বসাইতে হবে কার পরিবর্তে? ডি এর পরিবর্তে বসাই দাও, তাহলে হয়ে গেল। একদম সিম্পল জিনিস। দেখো ডি এর পরিবর্তে 4 বসালাম, তাহলে 16, আর ডি এর জায়গায় 4 বসালে 5 4 20, মানে 6, হিসাব করে কত থাকছে? 2। দিস ইজ ওয়াইপি। Thus the required general solution হলো YC plus YP, YC এইটা, YP এইটা। প্রথম প্রবলেমটা 17 নম্বর, বোঝা গেছে কিনা দেখো, খুব ডিফিকাল্ট কিনা দেখো, লেখা যাবে কিনা বা তোমরা পারবে কিনা সেটা দেখো। আমরা আরো আমাদের এক্সাম্পল আছে। 18 নম্বর,
18 নম্বর দেওয়া ইকুয়েশন আছে দ্য অক্সিলারি ইকুয়েশন শুধু এইটা সমান 0 লিখবে, এই অংশটুকু সমান 0 লিখবে। এই যে লিখলাম, এখানেও 2 3 আসলো। আর এখানে কমপ্লিমেন্টারি মানে আগের প্রবলেমটাই দিয়েছি আমি। এখানে বলে রাখি, আমি সবগুলা থিওরেম আমি দেইনি, কারণ দেওয়া উচিত। একটা থিওরেম কিন্তু এটা কিন্তু থিওরেম একটা। এই যে পার্টিকুলার ইন্টিগ্রাল যে নির্ণয় করলাম, এটা কিন্তু একটা থিওরেম। এটা এই যে পার্টিকুলার ইন্টিগ্রাল, এটা কিন্তু থিওরেম। তো এই থিওরেমের শর্ত হলো এফ অফ এ ইজ নট ইকুয়াল টু 0। যদি এফ অফ এ সমান 0 হয়, তার জন্য আবার আরেকটা থিওরেম আছে। এরকম প্রত্যেকটা কাহিনীর জন্য থিওরেম আছে। তো ওটার জন্য তোমাদের ওই থিওরেম দেইনি, শুধু এইটুকুর জন্য দিয়েছি। তো 0 যদি হয়ে যায়, তাহলে আবার নতুন করে থিওরেম প্রুভ করতে হবে। তো তার জন্য নতুন থিওরেম আছে, তোমাদের বিডি শর্মার বই দিয়েছি, সেটাতে প্রমাণ করে দেওয়া আছে। 18 নম্বর ওই টাইপের একটা প্রবলেম। যাই হোক, এটা সমান এটা দেওয়া আছে অক্সিলারি ইকুয়েশন, এটা এর অক্সিলারি ইকুয়েশন সলভ করলে ডি এর মান 2 3 হবে, তোমরা সবাই জানো। কমপ্লিমেন্টারি ফাংশন এটা। খুব পার্টিকুলার ইন্টিগ্রাল সরাসরি এটা লিখবে, e টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই এইখানে যা আছে তাই লিখবে। কিন্তু এখন প্রশ্ন হলো, ডি এর জায়গায় যদি তুমি 3 বসাও কি হয় দেখো তো। ডি এর পরিবর্তে 3 বসালে আগের প্রবলেমটা এই জায়গায় e টু দি পাওয়ার 4x ছিল, যার জন্য সলভ হয়ে গেল সহজে। কিন্তু এখন এই জায়গায় e টু দি পাওয়ার 4x এর বদলে e টু দি পাওয়ার 3x আছে। তো ডি এর জায়গায় 3 বসালে কত হচ্ছে? 0। 0। তার মানে আমাদের আবার নতুন থিওরেম ড্র করতে হবে। তো তোমাদের থিওরেম ড্র না, তোমাদের বলে রাখি, যদি এরকম হয় 0 হয়ে যায়, এই ডি এর জায়গায় 3 বসালে যদি 0 হয়ে যায়, সেই ক্ষেত্রে একটা x দ্বারা গুণ করবো। ওই যে আগে বলছিলাম না, একটা x দ্বারা গুণ, এখানেও তাই, একই রকম নিয়ম। একটা x দ্বারা গুণ করবে, তবে এখানে যে কাজটা করতে হবে, এই যে অংশটা থাকবে নিচের অংশটা, এটাকে ডিফারেন্সিয়েট করে লিখতে হবে। কেন লিখতে হবে প্রশ্ন করবে না, এর জন্য থিওরেম আছে, তোমরা যদি কেউ দেখতে চাও বিডি শর্মার বইতে আছে। আমি একটা থিওরেম যেমন আগে তোমাদের ওই যে উপরে লিখে রাখলাম, ওটা একটা থিওরেম, এর জন্য আরেকটা আছে। তোমাদের আগেও বলছি, আমি একাধিক থিওরেম পড়াবো না। তোমরা ম্যাথের থিওরেম পড়তে আসোনি, জাস্ট ম্যাথ গুলা কিভাবে করা যায় সেটা হলো তোমাদের টার্গেট। তো দেখো, এটা মনে করো যখন এরকম 0 হয়ে যাবে, তখন একটা x দ্বারা গুণ করবে। x টা অবশ্যই অপারেটরের বাইরে রাখবে। ডি গুলা তো অপারেটর, তাই না? অপারেটরের একদম বাইরে রেখে দিবে। এটা x দ্বারা গুণ করলে, আর অপারেটর ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েট করলে 2d কে ডিফারেন্সিয়েট, ডি স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2d, -5d কে ডিফারেন্সিয়েট করলে 5, আর 6 কে ডিফারেন্সিয়েট করলে কত? 0। মানে ডি এর সাপেক্ষে অপারেটর ডিফারেন্সিয়েট করলে করে এখন বসাবে হচ্ছে এই ডি এর জায়গায় 3 বসাবে এখন। মানে অর্থাৎ একবার ডিফারেন্সিয়েট করে একটা x দ্বারা গুণ করার পরে বসাবে। সেক্ষেত্রে 0 হলেও আবার একটা x দ্বারা গুণ, মানে x স্কয়ার, আবার অপারেটরটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো যাই হোক, এক্ষেত্রে এই যে x এখন যদি বসাও ডি এর জায়গায় 3, 3 দুগুণে 6 - 5, অর্থাৎ আর 0 হয় না। এখন বসালে এটা 6 - 5 মানে 1, তার মানে শুধু e টু দি পাওয়ার 3x, x e টু দি পাওয়ার 3x। এই কাজটা কখন করলাম বোঝা গেল কিনা দেখো। যদি আমরা এই ডি এর জায়গায় a এর মান বা 3 যদি বসায়, যদি 0 হয়ে যায়, সেই ক্ষেত্রে একটা x দ্বারা গুণ করে এই ডি ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব, করার পরে আবার এই 3 টা তখন ডি এর পরিবর্তে বসাবো। বিষয়টা বুঝতে পারলে কিনা দেখো। কখন এই কাজটা করব? শুরুতেই না, কিন্তু শুরুতে কিন্তু 3 বসাই দিয়ে যদি নন জিরো হয়, তাহলে ওটাই সলিউশন। কিন্তু 0 হলে এই কাজ করব। বোঝা গেছে কি এটা? রুলগুলো অবশ্যই মনে রাখতে হবে। এটারও yc + yp, দ্যাট মিন্স দিস ইজ জেনারেল সলিউশন। এখন দেখো, ডান দিকে যদি আমি ওই একই প্রবলেম আমি আবার দিয়েছি, দেখো 19 নম্বরে ডান দিকে আবার e টু দি পাওয়ার 2x দিয়েছি। এবার e টু দি পাওয়ার 2x,
তো কমপ্লিমেন্টারি ফাংশন বোঝা যাচ্ছে একই হবে যেহেতু ইকুয়েশনটা চেঞ্জ করিনি, পার্টিকুলার ইন্টিগ্রালটা আলাদা হবে। কমপ্লিমেন্টারি ইন্টিগ্রাল এই যে এটা, না এটা কোনটা চেঞ্জ করে দিয়েছি তো, একই একই প্রবলেম নেই, 19 চেঞ্জ হয়েছে একটু। আচ্ছা চেঞ্জ হোক। একটা জিনিস খেয়াল করেছো, কেন একটা এক্স দ্বারা গুণ করা লাগলো, যে তোমরা এমনি সাধারণ সেন্সে যে আমরা বলেছি একই জিনিস থাকতে পারবে না। আগের সলিউশনটাই দেখো, আগের সলিউশন যেটা আসছে দেখো, কমপ্লিমেন্টারি ফাংশন এখানে দুটো সলিউশন থাকে, যেহেতু সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, দুটো সলিউশন, একটা e⁻²x একটা e⁻3x, আর এই e⁻4x এর থাকার কারণে আরেকটা সলিউশন আসবে যার নাম পার্টিকুলার ইন্টিগ্রাল, সেটা আসলে এটা। তিনটা সলিউশন যোগ করলে জেনারেল সলিউশন হবে। জেনারেল সলিউশনে দেখো এটা e⁻2x, একটা e⁻3x আর একটা e⁻4x, সবাই ইন্ডিপেন্ডেন্ট। এরকম তিনটা সলিউশন আমাদের লাগবে। এখন কোনো কারণে যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়ে ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন আমাদের একটা এক্স দ্বারা গুণ করা লেগেছে আগে যেমন, তখন এটা। যেমন এখানে দেখো এর কমপ্লিমেন্টারি ফাংশন e⁻2x পার আর e⁻3x, আর পার্টিকুলার ইন্টিগ্রাল এই e⁻3x এর জন্য যদি তোমাকে আসে e⁻3x, তাহলে এই e⁻3x আর এই মিলে গেল। যেহেতু মিলে গেল তাহলে একজনের সাথে একটা এক্স গুণ করা লাগবে না? এই জন্য পার্টিকুলার ইন্টিগ্রাল বের এখানে এটা এক্স গুণ না করলে এটার এটা ডিফারেন্স হবে না। কমপ্লিমেন্টারি ফাংশনের মধ্যে দেখো একটা e⁻3x আছে, আর পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করতে গেলে e⁻3x আসবে, যেহেতু এখানে e⁻3x আছে। এই যে এক হয়ে গেল, এক হওয়া যাবে না, এই জন্য একটা এক্স গুণ করা লাগবে। এই জন্য এটা জিরো হবে, সেই জন্য এখানে এখানে বসালে জিরো হচ্ছিল, তাই একটা এক্স দ্বারা গুণ করে এখানে ডিফারেন্সিয়েট করে বসিয়েছি। দেখো এখানে এরকম ফর্ম হচ্ছে। এখন যোগ করলে দেখো অল আর ইন্ডিপেন্ডেন্ট, এটা আলাদা এটা আলাদা, এটা e⁻3x হওয়া সত্ত্বেও একটা এক্স গুণ আছে তাই আলাদা, তিনটা পৃথক পৃথক সলিউশন হবে। তা আমাদের এইরকম হওয়া লাগবে। তো যাই হোক 19 নম্বরটা দেখো, e⁻2x আছে আর ভিতরে কমপ্লিমেন্টারি ফাংশনে দেখো এইটা অক্সিলারি ইকুয়েশন, এখান থেকে ডি সলভ করলে পাওয়া যাবে 2 রিপিটেড রুট হলে পরে কি করেছিলাম, একটা e⁻2x আর একটার সাথে x গুণ করেছিলাম, মনে আছে? শর্ট শর্ট প্রবলেম দেখো, এটা ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? দেখো তোমরা বুঝতে পারলে কিনা এটা? হ্যালো, কমপ্লিমেন্টারি। আবার দেখো এবার এমন ভাবে আমি এগুলার প্রবলেম নিজে সেট করেছি, এটা এমন ভাবে সেট করেছি দেখো এই ডান দিকেও কিন্তু e⁻2x আছে, এই অংশটার জন্যই তো আসলে পার্টিকুলার ইন্টিগ্রাল আসে, তাই না? এক্সট্রা সলিউশন আসছে। এইটা যদি e⁻2x হয় তাও তো এদের সাথে মিলে গেল। তো মিলে গেলে তখন কি হবে, আরেকটা নিলে এটা যদি x হয়েছে তাহলে পরে একটা x² হওয়া উচিত, x² e⁻2x। এই জন্য দেখো এখন পার্টিকুলার ইন্টিগ্রাল x²ই আসবে। দেখো কিভাবে আসে দেখো। আচ্ছা দুটো 2 এসছে, কমপ্লিমেন্টারি ফাংশন লেখা হয়ে গেল। এবার পার্টিকুলার ইন্টিগ্রাল y = এটা e⁻2x। এখন কি করবে, 2 বসাই দাও, d এর পরিবর্তে বসাইলে দেখো 0 হয়ে যায়। 2 দুগুণে 4 + 4 8 আর -8 0। তখন কি করবে, একটা x দ্বারা গুণ করবে, এই d² - 4d + 4 এটাকে ডিফারেন্সিয়েট করবে, ডিফারেন্সিয়েট করলে 2d - 4 পেলে। এখন 2 বসায় দেখো তাও 0 0। তাহলে আরেকবার ডিফারেন্সিয়েট করবে, আরেকটা x গুণ করবে, তার মানে আরেকটা x গুণ করলে মানে হয়ে গেল x², xটা হয়ে গেল x², আর এই 2d - 4 এটাকে ডিফারেন্সিয়েট করবে, ডিফারেন্সিয়েট করলে 2 হবে। d আর থাকলো না, না থাকলো আরো ভালো, বসানো লাগলো না। তার মানে দিস ইজ পার্টিকুলার ইন্টিগ্রাল।
অটোমেটিক্যালি রুলস রেগুলেশন ফলো করলে এটা এক্স স্কোয়ার চলে আসবে। তার মানে জেনারেল সলিউশন হবে c1 e to the 2x, c2x e to the 2x, পার্টিকুলার ইন্টিগ্রাল এটা যেখানে x স্কয়ার e to the 2x আসছে। তো তোমরা মনে রাখবে সাধারণত এই মানটা এখানে বসালে, এই যে এই মানটা এখানে বসালে জিরো হবে না। কখন জিরো হবে এটা আমি তোমাদের একটা বলে রাখি, যদি এই যে রুট গুলা বের হচ্ছে এই রুট গুলা যদি এই e to the 2x এর এই 2 এর সাথে মিলে যায় তাহলে দেখবে যে জিরো আসবে। কারণ এই 2 বসালে তো জিরো হবে, কারণ 2 তো এই ইকুয়েশন একটা রুট, তাহলে 2 বসালে জিরো হবে, এটা তোমরাও জানো। সো এখানে যদি আমি 2 না দিয়ে 3x দিতাম পরীক্ষার খাতায়, তাহলে 3 বসালে আর কিন্তু জিরো হয় না। আমি এমন একটা দিয়েছি যা যে 2 টা অলরেডি এই যে অক্সিলারি ইকুয়েশনের রুটের মধ্যে আছে, তো বসালে তো জিরো হবেই। তখন তোমাকে ডিফারেন্সিয়েট করে একটা x দ্বারা গুণ করতেই হবে। বুঝে গেল? এইটা আবার 2টা 2 আছে, তার মানে ডিফারেন্সিয়েট করার পরে আবার বসালে ফের জিরো হবে। বুঝে গেল? 2টা 2 দুইবার রিপিট হয়েছে, তাই 3 বার রিপিট হলে কিন্তু আবারও জিরো হয়ে যেত, তখন আরেকবার ডিফারেন্সিয়েট করা লাগতো। এগুলা বোঝা যায় দেখলেই, তোমরা প্র্যাকটিস করতে থাকলে বোঝা যাবে এটা কখন হচ্ছে। এটা দিয়ে শেষ করছি 20 নম্বর, এই টাইপের e to the power x e to the power 3x। এটা থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটার অক্সিলারি ইকুয়েশন থেকে আমরা এটা ডাইরেক্টলি লেখা যায় d - 1 কিউব, এর সবগুলা 1 1 1 আসছে। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন e to the power x c2x e to the power x c3x স্কয়ার e to the power x, কমপ্লিমেন্টারি ফাংশন ডাইরেক্টলি লিখে ফেললাম। পার্টিকুলার ইন্টিগ্রাল yp সমান e to the power x ডিভাইডেড বাই এটা দুটো আছে, আর এটা e to the power 3x আছে। e to the পার্টিকুলার ইন্টিগ্রাল দুই খণ্ডে নির্ণয় করতে পার্টিকুলার ইন্টিগ্রাল বোঝাই যাচ্ছে এটা e to the power 1x 1, আর এখানে তিনটা রুটই 1 আসছে, সো এই 1 যদি এখানে বসায় জিরো হয়ে যাবে। শুধু একবার না, তাকে দুইবার ডিফারেন্সিয়েট করে বসালেও জিরো হবে। কিন্তু ডান দিকে যেটা আছে 3, এই যে এখানে 3 আছে ডান দিকে, এটা এখানে বসালে জিরো হবে না, কারণ 3 কখনোই এই ইকুয়েশনের রুট না। এই ইকুয়েশনের রুট হলো 1, আর এখানে আছে 3, সো এটা বসালে জিরো হবে না এই পোরশনটাতে। সো এটা একবারই সলিউশন হয়ে যাবে, 3 টা ডি এর পরিবর্তে 3 বসাই দিবে। তো এটা জিরো হবে, বোঝাই যাচ্ছে 1 বসাই দেখো জিরো হবে। তাই আমরা কি করছি, একটা x দ্বারা গুণ করে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করেছি। ডিফারেন্সিয়েট করলে 3d স্কয়ার মাইনাস 6d প্লাস 3, আর এই পার্শ্বে কি করেছি 3 টা বসাই দিয়েছি, বসাই দিয়ে যা হলো। তারপরে কি করেছি, এখন দেখো এই এই পাশে আবারও যদি এই 1টা এখানে বসাই জিরো হয়ে যাবে নিচেরটা, তার মানে আরেকটা x দ্বারা গুণ করব, হয়ে গেল x স্কয়ার, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে 6d মাইনাস 6 থাকলো। আর এখানে তো হয়ে গেছে, এটা হিসাব নিকাশ করে হলো e to the power 3x ডিভাইডেড বাই 8, কমপ্লিট। এখন বাম পাশে যেটা আছে সেটা এখন d এর পরিবর্তে 1 বসাও, এই 1টা d এর পরিবর্তে বসাও, দেখো আবারও জিরো। তার মানে নিয়ম অনুসারে আরেকটা x দ্বারা গুণ করব, আর নিচেরটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব, করে এটা পাওয়া গেল। এটা আর কিছু করার নেই, d হারিয়ে গেছে, সো এটা হলো হয়ে গেছে অলরেডি। দিস ইজ পার্টিকুলার ইন্টিগ্রাল। তোমরা বুঝতে পারলে কিনা কখন জিরো হয় আর কতবারই বা বারবার জিরো হতেই থাকবে, এটা বোঝা যাচ্ছে? যদি ডান দিকে যেটা দেওয়া থাকবে পার্টিকুলারি, এইটার যদি এই রুটের সাথে মিলে যায়, এখানে 1x কিছু না মানে 1x, তাহলে সেই ক্ষেত্রে জিরো আসবে।
কতবার জিরো আসবে? যতবার মিলে যাবে ডিফারেন্সিয়েট করতে থাকলেও ততবারই জিরো আসবে, তারপরে গিয়ে জিরো আউট হবে। বোঝা গেল? আচ্ছা, জিরো আসুক যা আসুক, তোমাদের কনসেপ্ট হলো দুইটা। কনসেপ্ট হলো এটা দুইটা। জিরো না আসলে যা আসবে সেটা সলিউশন। যেমন এটার বেলায় জিরো না আসলে যা আসলো সেটাই সলিউশন। জিরো আসলে একটা এক্স দ্বারা গুণ করবে আর ডিফারেন্সিয়েট করে লিখবে, আবার জিরো আসলে একটা এক্স দ্বারা গুণ করবে আর ডিফারেন্সিয়েট করে লিখবে। আর যে ধরো একবার করার পর আর জিরো আসছে না, তখন মান বসিয়ে যা হবে তাই। বারবার ডিফারেন্সিয়েট করতে থাকবে না। জিরো না আসলে ডিফারেন্সিয়েট করতে থাকবে না, জিরো আসলে ডিফারেন্সিয়েট করবে, জিরো না আসলে মান বসাইলে যা হবে তাই, একবার হোক দুইবার হোক। বোঝা গেছে কি সিস্টেমটা? e⁻x এর সিস্টেম শেষ এখানেই। তো বুঝতে পারলে কিনা সেটা প্রথমে আমি জানতে চাচ্ছি। যে জিরো আসলে যদি ওই কোএফিসিয়েন্টটা e⁻x, বিষয়টা হলো e⁻x, এই এটা বসিয়ে যদি জিরো হয় তাহলে একটা এক্স দ্বারা গুণ করবে আর ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে লিখবে, অপারেটর ফাংশনটাকে দিয়ে দেখা গেল যে পরে আবার 1 বসাবে। যদি জিরো না হয় তাহলে তো হয়েই গেল, কিন্তু আবারও যদি জিরো হয় তাহলে আরো একটা এক্স দ্বারা গুণ করে আবার ডিফারেন্সিয়েট করে লিখবে। বিষয়টা বুঝতে পারলে কিনা দেখো, সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। তোমাদের বলছি 3 রকমের ফাংশন আছে, তাদের আবার গুণ গুণ করে আবার আলাদা হতে পারে। তো প্রথমে 3 রকমের মধ্যে এক রকম হলো, এরপরে হতে পারে sin x থাকতে পারে, cos x থাকতে পারে। এদের একটাই রুল, sin x থাকুক আর cos x থাকুক, একটাই রুল, একাধিক রুল না। বোঝা গেল? এদের জন্য একটা রুল, এদের রুলটা, এই রুলটা প্রমাণ করে নিয়ে আগের রুলটা প্রমাণ করা আছে ওখানে, বা থিওরেম আকারে প্রমাণ করা আছে। আমি আবার বলছি, ওটা জাস্ট তোমাদের জানাইছি যে কেন লিখবো, এটা অনেক সময় প্রশ্ন আসে, সেজন্য একটা থিওরেম ওখানে দিয়ে রেখেছি। তাছাড়া আমার টার্গেট হলো তোমাদের শুধু রুলটা মনে রাখো, থিওরেম মনে রাখার দরকার নেই। এটার ওয়াইপি নির্ণয় করার নিয়ম হলো এইটা। এটা আবার ফাংশন অফ ডি না লিখে ফাংশন অফ ডি স্কয়ার আকারে লিখবো, ডি স্কয়ার। অর্থাৎ ডি স্কয়ার যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে এ স্কয়ার বসাবো, মাইনাস এ স্কয়ার বসাবো। এ বলতে সাইন বা কসের এই এ, এতটুকুই। ডি স্কয়ার যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে মাইনাস এ স্কয়ার বসাবো। এক্ষেত্রেও শর্ত হলো মাইনাস এ স্কয়ার ইজ নট ইকুয়াল টু 0, এফ অফ minus a square is not equal to 0, f of minus a square f of minus a square is not equal to 0. Okay, f of minus a square is not equal to 0. এক্ষেত্রেও যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে আগের মতোই রুল, যদি f of minus a square সমান 0 হয়ে যায় তাহলে একটা x দ্বারা গুণ করে অপারেটরকে একবার ডিফারেন্সিয়েট করে লিখবো। ওই রুলটা একই সবার জন্য। তো f হবে, একটা এক্সাম্পল দিয়েছি এখানে আমি, যেমন এটা দিয়েছি, এটা আগের ফাংশনও আছে, নতুন ফাংশনটাও দিয়েছি, sin 2x দিয়েছি। প্রথম অক্সিলারি ইকুয়েশনটা লিখলে, অক্সিলারি ইকুয়েশনটা মানে হোমোজিনিয়াস অংশটুকুর অক্সিলারি ইকুয়েশনটা লিখলে সেখান থেকে ডি এর মান নির্ণয় করলে ডি এর মান এটা পাওয়া গেল। এটা কমপ্লেক্স রুট, সো কমপ্লেক্স রুট হলে কমপ্লিমেন্টারি ফাংশন লেখার নিয়ম তোমরা জানো, e⁻x c1 cos bx plus c2 sin bx, e⁻ax e⁻−12x e⁻−12x c1 cos √3/2x plus c2 sin √3/2x। এটা রুল একাধিক না, এগুলো মনে রাখবে, এটা ওইভাবে লিখলাম কমপ্লিমেন্টারি।